আজকে আমরা যে সীমান্ত হত্যাটা হলো এটা হলো ব্রাহ্মণবাড়িয়া কসবায় এবং এই এলাকার গজনগর গোপীনাথপুর ইউনিয়নে আসছি। তো কলেজ পড়ুয়া একজন ছাত্র যাকে রাতের বেলায় যারা স্মাগলিং করে তারা হলো একটা রুট টেস্ট করানোর জন্য নিয়ে গিয়েছে। অর্থাৎ যেই রুটে স্মাগলিংটা হয় সেই রুটটা ব্যতীত অন্য রুটে ওই রুটটা বন্ধ হওয়ার কারণে অন্য রুট দিয়ে তারা চোরাচালান করবে। তো এটা তো একজন নিরীহ লোকরে বুঝার জন্য তারা হলো সেখানে ঠেলে দিয়েছে এবং সেই জায়গা থেকে ভারতীয় বিএসএফ তাকে ধরে সেখানে হলো বুট দিয়ে লাথি দিয়েছে এবং লাথি দেওয়ার পরে তাকে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পরে তাকে হলো সেখানে হলো মাথার মধ্যে গুলি করেছে এবং সিনার মধ্যে হলো তাকে গুলি করেছে। তো দেখেন এই ঘটনার পরম্পরায় কয়েকটা জিনিস। একটা হলো যে আমাদের যে সীমান্ত রয়েছে এটা নিরাপদ নয়। এখানে মাদকের চালান থেকে শুরু করে অনেক কিছু জড়িত আছে যেগুলো হলো সরকার বন্ধ করতে ব্যর্থ হচ্ছে। এই জন্য আমরা বলবো স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন, এই যে ওনার এই যে মাথার মধ্যে হলো তাকে গুলি করা হয়েছে, কলেজ পড়ুয়া একজন ছাত্র এই যে সিনার মধ্যে গুলি করা হয়েছে, ওনার মা বাবা আছেন, একজন নিরীহ একজন সন্তানকে গুলি করা হয়েছে। এই যে দাঁড়িয়ে ছিল এই জন্য তাকে নাকি আরো বেশি মারা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তো এবং উনি কোনো কিছুর সাথে জড়িত ছিল না, উনি একটা নির্মম হত্যাকাণ্ডের শিকার। তো স্বরাষ্ট্রমন্ত্রী যিনি ওনাকে হলো আসলে আমরা একটা কাজ করতে পারি, উনি মাদকও বাংলাদেশের সীমান্তে বন্ধ করতে পারতেছে না, বাংলাদেশের সীমান্তে হলো সীমান্ত হত্যা বন্ধ করতেছে না, এর জন্য ওনাকে লাল চুড়ি পরায়া হলে কোথাও হলে বসায় রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রীকে যদি চুড়ি পরায় বসায় রাখা এবং প্রধানমন্ত্রীকে চুড়ি পরায় বসায় রাখবে, কারণ আপনি বলতেছেন যে আপনি ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী হয়ে যদি আপনি যদি সীমান্ত রক্ষা করতে না পারেন, নিরপরাধ মানুষগুলো যদি সীমান্তে এভাবে খুন হয়, তাহলে আপনি একটা ভুয়া জাতীয়তাবাদী। এই জন্য ওনাদেরকে আমরা আহ্বান জানাবো অতি দ্রুত উদ্যোগ নেন। আজকে আমি যখন এই সীমান্তে রওনা দিলাম, আমার প্রতিটা জায়গায় পুলিশ বাধা দিয়েছে যে আপনারা যাইতে পারবেন না, ওনাদের ফ্যামিলিকে হলো শহরে নিয়ে যাবে, আপনারা গেলে আপনাদের উপরে হুমকি। এটা তো আমরা বাংলাদেশে আছি এখানে, তাহলে বাংলাদেশে যদি সীমান্তে আমি থাকি, বাংলাদেশের মধ্যে থাকি, তাহলে এখানে হুমকি হবে কেন? এখানে তো অনেক মানুষ বসবাস করে, তাহলে যারা সীমান্তে মানুষগুলা বসবাস করে, আমি যখন গাড়ি দিয়ে আসতেছিলাম আমার শহর থেকে এখানে আসতে প্রায় 45 মিনিট উপরে লাগছে। তাহলে এই মানুষগুলা যদি কেউ অসুস্থ হয় তাহলে সেই পর্যন্ত তারা কিভাবে যাবে? এই মানুষগুলা চাকরির যদি ব্যবস্থা না করা হয় তাহলে তো এই মানুষগুলা বিভিন্ন কাজে জড়িয়ে যাবে। এই জন্য ভারতীয় যে সীমান্ত হলো চোরা কারবারি স্মাগলিং করে, এগুলো হলো ভারতীয় বয়ান, এটা আমরা বাংলাদেশ বিশ্বাস করি না। আমরা মনে করি না বাংলাদেশে কোনো ধরনের এভাবে স্মাগলিং এর সাথে কেউ জড়িত। ভারতে ওই জায়গায় সকল সীমান্তে হলো ফ্যাক্টরি স্থাপন করছে হলো ফ্যান্সি ডিলের বোতল, ইয়াবার বোতল। তো এখন ওইখানে বসে বসে ওরা বড় বড় কথা বলে, এখানে মানুষ মারা যায়। এই যে এখান দিয়ে ফ্যান্সি ডিলের বোতল খায় ঢুকে, এগুলা হলো সংসদ ভবনে যে মন্ত্রী এমপি গুলা হয়েছে, অনেক মন্ত্রী এমপি হলো রাতের বেলায় ফ্যান্সি ডিলে হলো তাদের হলো ব্যবসা চলে, ঠিক না? এই যে ইয়াবা বদি সংসদে ছিল এবং এই জায়গায় যিনি সংসদ সদস্য তাকে খতিয়ে দেখা দরকার। এই জায়গায় যারা প্রশাসনের লোক আছে, বিজিবি আছে, এই জায়গায় যারা পুলিশে আসে তাদেরকে খতিয়ে দরকার, তারাও এখানে চোরাচালানের সাথে জড়িত আছে কিনা। এবং সীমান্ত এলাকায় যেটা হয়েছে, এখানে হলো আমাদের সাথে ভারত বাংলাদেশের যে আনুষ্ঠানিক বাণিজ্য সেটার চেয়ে অনানুষ্ঠানিক যে বাণিজ্য এটা আরো কয়েক গুণ বেশি। তো এটাতে কিন্তু বাংলাদেশের মানুষ বৈষম্যের শিকার হচ্ছে। এবং আমি এখানে যতটুকু খোঁজ পেয়েছি, এখানে একটা সীমান্ত হাট বসতো যেখানে হলো দুই দেশের মানুষ এসে সম্পর্ক জোরদার করতো, বাণিজ্য করতো। সেটা কি এখন চলে? এটা এখন বন্ধ হয়ে গিয়েছে। এবং আপনারা জানেন তারা হলো সীমান্তে কাটা তার বেড়া হলো নির্মাণ করতে যাচ্ছে। কারণ স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সীমান্তে যদি তারা 150 গজের ওই পাশে ভারতীয় জায়গা জমিন দিয়ে তৈরি নির্মাণ করে, সেটা হলো তাদের আভ্যন্তরীণ বিষয়। এটা হলো উনি ভুল কথা বলেছেন, কারণ সীমান্ত জিনিসটা যখনই চলে আসে এটা হলো আন্তর্জাতিক বিষয় এবং এই আন্তর্জাতিক বিষয়ে দুই দেশের যে আগের চুক্তিগুলো হয়েছে সেগুলো আমাদের নতুন করে ভাবতে হবে। আপনাদের যে ফ্ল্যাগ বৈঠক হয়, বিএসএফ এবং বিজিবির মধ্যে যে মিটিং হয়, আমাদের সাউথ এশিয়াতে যে মিটিংগুলো হয়ে থাকে বর্ডার রিলেটেড যে কান্ট্রিগুলো আছে, সেই জায়গায় তারা তো মিটিং এর পার্সপেক্টিভগুলোতে বর্ডার বিষয়টা নিয়ে আসা উচিত। আমরা মনে করি বাংলাদেশে যে সরকার আছে, বাংলাদেশে যারা প্রশাসন রয়েছে, তাদের নত জানু এবং দিল্লির কাছে তাদের মেরুদণ্ড বিক্রি করে দেওয়ার কারণে আজকে কলেজ ছাত্রটা হলো তাকে শহীদ করা হয়েছে।
এজন্য আমরা এই যে যারা সীমান্তে খুন করা হয়েছে আমরা তাদেরকে শহীদ হিসাবে গণ্য করি, আমরা তার কবর জিয়ারত করব। আমি এখানে এসে দেখেছি এখনো তার হলো কালকে হলো দোয়া মাহফিল, এবং অনেকেই এখানে বিভিন্ন দল তাদেরকে ট্যাগ দেওয়ার চেষ্টা করে তারা নাকি চোরাকারবারি। ওনার আব্বা আম্মা আছে, ওনার ভাই আছে, উনি স্কুল কলেজে 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওনাকে ট্যাগ দেওয়ার চেষ্টা করতেছিল চোরাকারবারি। এখন এখানে সীমান্তে যে বিষয়গুলা চলে, ইন্ডিয়া থেকে যে মাল আসে, তাহলে ভারত সরকার ওইগুলা কেন বন্ধ করতেছে না? তাহলে তো এগুলা তাদের মধ্যে দফা রফা হয়ে সবকিছু করতেছে, আর আমরা হলো পাখির মতন গুলি করে আমাদেরকে হত্যা করতেছে। তো আপনার এখানে যদি অন্যান্য কেস থাকে, ফেলানির কেসটা কি ছিল? যশোরে, বেনাপোল, বিভিন্ন জায়গা হলো সীমান্তে পাখির মতন গুলি করে আমাদেরকে হত্যা করতেছে। যদি আর সামনে কোনো হত্যা করা হয়, আমরা আজকে দেখতে এসেছি নেক্সটে আমরা ঢাকা থেকে ওই সীমান্ত অভিমুখে লং মার্চ দিব। লং মার্চের মধ্য দিয়ে পুরা সীমান্ত যে জেলাগুলা রয়েছে প্রত্যেকটা জেলায় আমরা যাব, প্রত্যেকটা ফ্যামিলির সাথে কথা বলবো। আমরা সীমান্ত জেলাগুলাতে এখন ছোট ছোট করে সভা করব। এই সবার পরে ঢাকাতে আমরা একটা বৃহত্তর সমাবেশে ডাক দিব। যারা শহীদ হয়েছে তাদের মা বাবা, আপনারা কি ঢাকা যাবেন? ইনশাল্লাহ ওনারা ওনাদের সন্তানের বিচারের জন্য ঢাকায় যাবে। আমরা যারা এই ফ্যামিলিগুলা, ভিকটিম ফ্যামিলিগুলা রয়েছে, সেখানে আমরা সরকারকে আহ্বান জানাবো। প্রথমত সীমান্তে যেই কোনো ধরনের মাদক এবং চোরাচালানের কাজকর্ম সরকারের বন্ধ করতে হবে, এবং সরকারের যে অন্যতম আয়ের উৎস রাজনৈতিক দলগুলার এই সীমান্ত থেকে এসে থাকে। এই যে বদি হলো ওই সময় হলো ফান্ডে টাকা দিত, তাহলে বদির রুট এখন কে ইউজ করে, কক্সবাজারের টাকাটা কে খায়, সেটা হলো আমাদের খুঁজে বের করতে হবে। এই জন্য হলো স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন উনি কয়েকবারে এখানে কনসার্ন জানিয়েছেন যাতে আমরা না আসতে পারি। আপনাকে তো এই সীমান্ত দিয়ে গুম করা হয়েছে, আপনি যদি সত্যিকারে গুম হয়ে থাকেন তাহলে তো আপনাকে সীমান্তটা প্রথমে নিরাপদ করতে হবে। আপনি আমাদেরকে সংবিধানের খ বিভিন্ন জিনিস বুঝান, সংবিধানে এই জিনিসটা বুঝেন না যে সীমান্ত সার্বভৌমত্ব রক্ষা করতে হবে, তাহলে আপনি হলো একজন ভুয়া জাতীয়তাবাদী। এবং বাংলাদেশে যারা জাতীয়তাবাদী রয়েছে সবগুলা ভুয়া জাতীয়তাবাদী। দেশপ্রেমিক কোন জাতীয়তাবাদী সীমান্ত হত্যা হবে, সীমান্তে শহীদ হবে, তারা বসে থাকতে পারে না। আর দ্বিতীয় যে বিষয়টা, আমরা হলো সীমান্ত জেলাগুলাতে সরকারের কাছে দাবি জানাচ্ছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্থাপনের জন্য, মেডিকেল, হসপিটাল এগুলা স্থাপনের জন্য, বাজার ঘাট স্থাপনের জন্য, যাতে এগুলা শহর এবং লোকায়ত হয়ে ওঠে এবং সরকার থেকে ব্যবস্থার মধ্য দিয়ে এই মানুষগুলার জীবন যাবিকা নতুন পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। তৃতীয়ত একটি বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন আক্রমণ করতে আসছিল, এটা খন্দকের যুদ্ধ ছিল, উনি পরীক্ষা খনন করছিল। ইনশাআল্লাহ আমরা যদি সরকার গঠন করি, আমরা সীমান্তবর্তী প্রত্যেকটা পুরা এরিয়া জুড়ে ইনশাআল্লাহ আমরা একটি নদী খনন করব বা খাল খনন করব, এবং সেই খালের এই পাড়ে যাতে ভারতীয় কোনো গুন্ডা বাহিনী এসে আমাদেরকে হত্যা করতে না পারে সেই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা গ্রহণ করব। আপনার ওইদিকে ট্রাম্প নির্মাণ করতেছে মেক্সিকান বর্ডারে হলো দেওয়াল, বিভেদের দেওয়াল, এদিকে হলো মোদি বিজেপির সরকার এখানে হলো কাঁটাতারের দেওয়াল নির্মাণ করতেছে। তা আমরা মনে দক্ষিণ এশিয়ার যদি সংহতি এটা যদি নষ্ট করার জন্য তারা প্রচেষ্টা করে, তাহলে আমরা অবাক হব না দক্ষিণ এশিয়ার হয়তো মানচিত্র পরিবর্তন হয়ে যেতে পারে। আমরা অবাক হব না দক্ষিণ এশিয়া আরো নতুন নতুন রাষ্ট্রের উদ্ভব হতে পারে। সেজন্য যারা আছেন, ব্যক্তিবর্গ আছেন, ভারত পক্ষকেও বলবো, বাংলাদেশ পক্ষকেও বলবো, আমরা জনগণ শান্তি চাই। আমরা চাই না ভারতীয়